আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে ঈদের ব্লগ। সবাইকে ঈদ মোবারক। সকালে উঠে ঈদের আগের দিন মেয়েকে ঈদ মোবারক লিখে হাতে দিয়ে দিই, আর এরপর উঠে তিনি নানা দুষ্টুমি শুরু করে দেন। তো এটা ছিল ঈদের আগের দিন সন্ধ্যার দিকে। ঈদের আগের দিন সন্ধ্যার দিকে আমি এভাবে সিঁড়ি পরিষ্কার করছিলাম। আসলে কাজের লোক দিয়ে যতই পরিষ্কার করা হোক না কেন, ওইভাবে অতটা মন মতো হয় না, যেটা নিজেরা আসলে খুব যত্ন করে কাজ করা হয়। তো আমি এখানে তারের মাজনি দিয়ে সে টাইলসের ফাঁকে ফাঁকে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করছিলাম। একদম চকচকে করার চেষ্টা করেছি। আসলে খুবই কষ্ট হয়েছিল। আমি এটা মনে হয় 2 দিন ধরে করেছিলাম। আমাদের 4টা ধাপ সিঁড়ির দোতলা বাসায়। তো এরপরে হচ্ছে সেই কাজ সেরে আমি হচ্ছে যে পায়েসের জন্য পোলাও চাল নিয়েছিলাম। এখানে 1/2 কেজি মতো, 500 গ্রাম। তারপরে এটা একটু আধ ভাঙা করে নিয়েছিলাম ব্লেন্ডারে দিয়ে। এর সাথে আমি এলাচি মিশিয়ে দিয়েছিলাম, তাহলে একটা ভালো স্মেল আসে এই জন্য। তো এখানে হচ্ছে যে চালটা আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে তারপরে এভাবে আধ ভাঙা করে নিয়েছিলাম। একদম মিহিন করা যাবে না, আধ ভাঙাই করতে হবে। মিহিন করলে চাউলের গুঁড়ি হয়ে যাবে, সেটা করা যাবে না, একদম আধ ভাঙা করে নিতে হবে। আর এতে কোনো পানিও থাকা যাবে না এক্সট্রা। তো এইভাবে করে আসলে আমি ওই 1/2 কেজি চালের পুরোটাই হচ্ছে যে গুঁড়া করেছিলাম। তো এটা হচ্ছে যে আমি ভালো মতো দেখাচ্ছি আর কি, যে কীভাবে গুঁড়ো করতে হবে। অনেকে আবার গুঁড়ো করতে যে একদম মানে মিহি গুঁড়ো করে ফেলে, এতে পায়েসটা দলা বেঁধে যায়, হতে চায় না। তো এরপরে আমি হচ্ছে যে এই যে কাবাবের জন্য মানে স্বামী কাবাবের জন্য ডাল মাংস একসাথে নিয়ে সেদ্ধ করে, একদম এটা ব্লেন্ড করি নাই, এটা একদমই সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। আর ঝাল কম হয়েছিল বলে আমি আলাদাভাবে হচ্ছে যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে তারপরে এতে দিয়েছিলাম। আর এটা হচ্ছে যে ভাজা জিরা গুঁড়া করার জন্য জিরা টেলে নিচ্ছিলাম। এটা ওইটা করার পরের দিন এটা একদম হচ্ছে যে জিরাটা সব কিছুর জন্যই লাগে, বোরহানি বলেন, তারপরে হচ্ছে যে যা কিছু বলেন। তো এটা আমার মেয়ে আকাম করেছিল আবার, তো পরিষ্কার করছিলাম। তো এটা হচ্ছে যে এই যে পায়েস রান্না করছিলাম, এটা ছিল হচ্ছে ঈদের আগের দিন সন্ধ্যায় পায়েস রান্না করতে নিয়েছিলাম। এখানে চাউলের গুঁড়িটা মানে চাল যে আধা ভাঙা করেছি ওটা ঘিয়ের সাথে হালকা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম। এটা হচ্ছে যেহেতু আমি এই ইয়েতে করেছি পাত্রে, তো এখানে হচ্ছে যে ওই যে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে নিয়ে তারপরে একদম ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে। এই যে এরকমভাবে থকথকে হবে। তো যেহেতু একটু একটু দলা বেঁধে গিয়েছিলো, তো আমি ওই হচ্ছে যে খুন্তি দিয়ে নেড়ে দিয়েছিলাম, ভালো মতো ফুটে দিয়েছিলাম আর কি। তো এরপরে আমি হচ্ছে যে 2টা আড়ঙের যে মিল্ক আছে, UST মিল্ক, ওইটা নিয়েছিলাম 2 প্যাকেট। তারপর চিনি, তারপরে হচ্ছে যে এখান থেকে হচ্ছে ডানো স্ট্রলার যে ক্রিমটা আছে ওইটা 3 চামচ দিয়েছিলাম। আর সাথে গুঁড়া দুধ 1/2 কাপ মতো গুঁড়া দুধের সাথে ওই ক্রিমটা মিক্স করে দিয়েছিলাম। এখান থেকে আমি 3 চামচই নিয়েছিলাম, কারণ এটা আমি আবার পরে নবাবী সেমাইতে হচ্ছে যে দিয়েছিলাম বলে এই জন্য এখান থেকে 3 চামচ নিয়েছিলাম। আসলে এতে বেশি লাগে না, যেহেতু প্রচুর পরিমাণে দুধ অ্যাড করেছি। যদি আমার দুধের পরিমাণটা কম ছিল, যেহেতু 2 প্যাকেট দুধ আমি দিয়ে প্রাণ বলছি, এটা আড়ঙের মিল্কটা ছিল, ওইটা দিয়ে হচ্ছে যে 2 প্যাকেট ইউজ করেছিলাম। এখানে 1/2 কেজির জন্য হচ্ছে যে 4 প্যাকেট ইউজ করতে হবে। আর 2 কেজি মানে 250 গ্রাম হলে তখন 2 প্যাকেট দুধ
ইউজ করতে হবে, তাহলে আর কোনো এক্সট্রা গুঁড়া দুধ লাগবে না। কিন্তু যেহেতু আমার কাছে দুধ ছিল না, তো আমি 2 প্যাকেট দুধ নিয়েছিলাম আর গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। তো যাই হোক, পায়েসটা হয়ে গেলে হচ্ছে যে আমি এরপরে হচ্ছে নবাবী সেমাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে আমি ডেজার্ট আর কিছু কিছু আইটেম এর আগের দিনই করে রেখেছিলাম। তো এখানে আমি হচ্ছে নবাবী সেমাইটা ঘিতে ভেজে নিব, এই জন্য ঘি দিয়েছিলাম। এখানে হচ্ছে যে বনফুলের লাচ্ছা সেমাইয়ের 1 প্যাকেট নিয়েছিলাম, যতটুকু থাকে পুরোটুকু নিয়েছিলাম 1 প্যাকেট, বেশি আসলে লাগে না। তো এর সাথে হচ্ছে যে চিনি 2 টেবিল চামচ আর হচ্ছে যে গুঁড়া দুধ 1 টেবিল চামচ অ্যাড করে নিয়েছিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। প্রথমে আগে আমি ওই দুধ আর চিনি অ্যাড করার আগে ভালো মতো ভেজে নিয়েছিলাম, একদম খুব হালকা আঁচে, মিডিয়াম আঁচে একদম বাদামি করে ভেজে নিয়েছিলাম। যেহেতু ননস্টিকের প্যান ছিল, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনাটা ছিল না। তো এতে এই যে আমি দুধ অ্যাড করছিলাম, গুঁড়া দুধ, তারপরে হচ্ছে এখানে মেবি 2 টেবিল চামচ করেছিলাম, হ্যাঁ 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর মেবি 4 টেবিল চামচ চিনি, আসলে মনে থাকে না সবসময়। যদি সাথে সাথে ভিডিও এডিট করা হয় তো মনে থাকে, আর কিছুদিন পর করলে ভুলে যাই, নিজের রেসিপি নিজেই ভুলে যাই। ও সরি, হাফ কাপ চিনি, বারবার বলতেছি 4 টেবিল চামচ 2 টেবিল চামচ চিনি, সরি, হাফ কাপ চিনি অ্যাড করেছিলাম। আর এখানে এর সাথে একটু কিছু বাদাম, মিক্সড ফ্রুটস আর কি, কিশমিশ, তারপরে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলা হচ্ছে যে হালকা ক্রাশ করে তারপরে হচ্ছে এতে মিশাই দিয়েছিলাম। বাদাম আমি ভাঙা করে নিয়েছিলাম ইয়াতে, যে নোড়া শিল, সরি আমি এটা গোলায় যাই, আমাদের বরিশালে পাটা পুতা বলে, পুতা দিয়ে গুঁড়া করে নিয়েছিলাম, ভাঙা করে নিয়ে তারপরে এতে হচ্ছে যে মিক্স করে নিয়েছিলাম। তো ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে কিছুটা সেমাই আমি বাটিতে তুলে রেখেছিলাম, হচ্ছে সেট করে নিচ্ছিলাম। আর এখানে আমি ওই 1 প্যাকেট পুরো ইউজড দুধ নিয়ে তাতে হচ্ছে যে 2 টেবিল কর্নফ্লাওয়ার, 2 টেবিল কাস্টার্ড পাউডার, আর কি দিলাম, হয়েছে যে যেটুকু হচ্ছে যে ক্রিম বেঁচেছিল ওই ক্রিমটাও, মানে ওই যে স্টেলাইজড ক্রিম, ওইটা ছাড়া কিন্তু এটা ভালো লাগবে না। অনেকে ক্রিম ছাড়া মানে ইয়েটা বানায়। গুঁড়া দুধ করে অ্যাড করেছিলাম 2 টেবিল চামচ, তারপরে এখানে ড্যানিশের পুরো কৌটা আমার লাগছে, সো ওইটা দিয়ে হাফ কৌটার মতো ছিল, আমি হাফ কৌটাই দিয়েছি, দিয়ে ব্লেন্ডারে হচ্ছে মিক্স করে তারপরে হচ্ছে এই প্যানে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে এটা একদম একটু বেশি ঘন করা যাবে না, হচ্ছে হালকা ঘন করতে হবে, মিডিয়াম আঁচে জাল দিয়ে হালকা ঘন করে নিতে হবে। আসলে এইটা যে কি স্যাটিসফাইং একটা পার্ট, এই ঘন করাটা আমার কাছে ভালো লাগছে। যদি এটা নর্মালি কড়াইতে করা হতো তাহলে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকতো, বাট ননস্টিকের প্যান বলে আসলে লাগার মানে তলায় লেগে যায় নাই। তো এটা হচ্ছে সব থেকে একটা প্লাস পয়েন্ট ছিল ননস্টিকের কড়াইতে রান্না করার জন্য। তো এই যে এটা ঘন করে নিচ্ছিলাম, খুব বেশি থকথকে হবে না, খুব বেশি থকথকে করে নামালে আবার সেমাইয়ের উপর দেওয়া যাবে না, ঠিক কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এর থেকে একটু পাতলা নামালে ভালো হয়, আমার ভিডিও করতে যে হচ্ছে এরকম হয়ে গেছে, আর একটু পাতলা, মানে বেশি পাতলা না, আবার একটু পাতলা করে আর কি ভালো হয়, তাহলে আবার সেমাইয়ের উপরে দিতে দিতে ওইটা হচ্ছে যতটুকু ঘন হয়ে আসে, মানে বেশি ঘন হতে পারে না আর কি গরম। তো এখানে আমি এই বাটি থেকে সেমাই সেট করে নিচ্ছিলাম, আগের যে সেমাইটা একটা পাত্রে ঢেলে রেখেছিলাম, তো এই বাটিতে আবার সেমাই সেট করে নিচ্ছিলাম। তো এখানে সেমাই সেট করে, মানে এখানে আপনি যত লেয়ার ইচ্ছা তত লেয়ার করতে পারবেন। আমি তো আগে হচ্ছে যে 4-5 লেয়ার করতাম, তো এবার আমি জাস্ট
এক লেয়ার করার ইচ্ছা ছিল, তারপরে ভাবলাম না করি 2-3 লেয়ার। পুরোটা আসলে ওই 2 লেয়ারই হতো, কিন্তু ওই যে পুরোটা ঢেলে দিতে চেয়ে হচ্ছে যে পুরোটা পড়তেছিল না, মানে ঘন হয়ে গেছিলো। তো যতটুকু পড়ছিল তারপর সেজন্য হচ্ছে যে 3 লেয়ার করছি। ওইটুকু পরার পরে হচ্ছে যে সেমাই দিয়ে আবার যতটুকু ছিল আর কি, বেশি ছিলও না, ঢালার পরে অল্পই ছিল, তো ওইটুকু আবার এই লেয়ারের উপর দিয়ে আবার হচ্ছে যে আরেকটা লেয়ার দিয়েছি সেমাইয়ের। হ্যাঁ, এটা খুবই মজা হয়েছে এবার, মানে আমি আগে যতবার বানাইছি তার থেকে এবার মজা হয়েছে। তো এবার হচ্ছে যে এই সময়টা এত মজা লাগছে যে যতটুকু ছিল ওই উপরে দিয়ে তারপরে হচ্ছে আবার আমি সেমাই দিয়ে কোট করে নিচ্ছিলাম। আসলে এই সেমাইটা আমি জানি না সবার কাছে কেমন লাগে, সবার কাছে এই যে সব জিনিস ভালো লাগবে এমন কথা না, বাট আমি যাদেরকে খাওয়াইছি এখন পর্যন্ত বানিয়ে সবাই বলছে অনেক অনেক মজা হয়। আমার রান্না আজ পর্যন্ত আল্লাহর রহমতে খারাপ কেউ বলেনি। আবার বাদাম ছড়িয়ে দিয়ে আমি আমার নবাবী সেমাই গার্নিশিংটা শেষ করলাম। এটা গার্নিশ করতে না খুব ভালো লাগে, মজা লাগে আর কি। আর যদি কালারফুল টুটি ফুটি আছে ওইগুলো উপরে দেওয়া যায় না, আরও দেখতে অনেক সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে যে বেশি যত বাদাম ইউজ করা হয় ততই ভালো লাগবে। আমার এবার আসলে বাপি হজে থাকায় আমার কাছে তেমন বাদাম টাদাম আর কি ছিল না, আর বাইরে যাওয়া হয়নি, ঝামেলা করে যাচ্ছে বাইরে যা আবার আলাদা কেনাকাটা করা। বাসায় যা ছিল যতটুকু ছিল ততটুকু দিয়ে এবারে সব কিছু আয়োজনের চেষ্টা করছি আর কি। তো এবার আমি হচ্ছে যে বাদাম আর পোস্তদানা বাটার মিশনে নামছিলাম। আমি কখনোই এভাবে বাটাবাটি করি না আর কি, এভাবে সব কিছু। এবার হচ্ছে যিনি পেটে দেন এক ফুপি আছেন, আমাদের পাশে থাকেন, তো উনি অসুস্থ ছিলেন, তো এই জন্য সবারকে এমনি পাটাপোতায় বাটছি। আসলে ওই পোস্তদানা তারপরে হচ্ছে যে বাদাম এগুলা না, বাদামটা হয়, পোস্তদানাটা আসলে ব্লেন্ডারে মিহিন হয় না ওইভাবে যতটা আর কি করতে চাই, দানা দানা থেকেই যায়। পাটাপোতায় মানে শিলনোড়ায় বাটলে যেটা পারফেক্ট হয় ওইটা আসলে হয় না। আর এই বাটাবাটি করতে করতে আমার বাচ্চা এত ডিস্টার্ব করতেছিল, এত জ্বালাতন করছিল, তো তারপরও আমি আসলে মিশন সাকসেস করছি। তো এরপরে আবার আমি গরম মশলা মাতবড়ি করে ভাবছি যে সব আমি পাটাপোতায় বাটবো আজকে, এই মিশনে নামছি। তো এরপর হচ্ছে রোস্ট ভেজে নিয়েছিলাম, এখানে 4-5 পিস মাত্র রোস্টে ছিল, জাস্ট নিজেদের খাওয়ার জন্য। ঈদের দিন আর কি, যেহেতু গরুর মাংস তখনও আসে নাই, মানে কোরবানি হয় নাই, তো ঈদের দিন তো কিছু খাওয়া লাগবে। যদিও বা রান্না করছিলাম কিন্তু কিছুই খাওয়া হয় না আর কি ঈদের দিন। আমরা পুরা মা মেয়ে ভাই পুরা না খাওয়াই ছিলাম, খাওয়ার এনার্জি ছিল না আসলে, এই জন্য আর কি খাইতে পারি না। তো এটাতে হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম, এর জন্য মানে রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। রোস্ট আর হাঁড়ি কাবাবটা ওই দিন আমি আসলে করে রাখছিলাম, তো এই জন্য হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে তারপরে এটা হচ্ছে রোস্টের জন্য একটা মশলা পাটাপোতায় বেটে নিচ্ছিলাম। আসলে এটা না কাঁচা দিলে ভালো হয় রোস্টটা খেতে। আর এটা হচ্ছে যে ব্লেন্ডারে আমি 6টা পেঁয়াজ, 2 মুঠো ওই যে কোয়া রসুন আর 7-8টা কাঁচামরিচ, 2 টুকরা আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে বাদাম বাটা, পোস্তদানা বাটা, ওই পেঁয়াজ বেরেস্তা যে করছিলাম ওর সাথে দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়েছিলাম। আর আসলে কি বাদাম বাটাটা আগে দিলে না কষাইলে মানে ঘ্রাণটা ভালো আসে। এরপরে 1 মগ দুধ নিয়ে একটু একটু করে দিয়ে আমি মানে মশলাটা কষাচ্ছিলাম। এবার একটু আমি অন্যরকম করে করার চেষ্টা করছি, নিজস্ব একটা ফিউশন থাকে না আসলে, রেসিপি তো অনেক আছে, তবে সব কিছুতে আসলে নিজস্বতা একটা থাকা উচিত। তো এখানে আমি দুধ দিয়ে একটু করে ওই বাদাম বাটার পোস্তদানা বাটাটা পেঁয়াজ বেরেস্তার সাথে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে যে আমি টমেটো সস এটা দিয়েছিলাম, টমেটো সস এটা বাসায় বানানো হোমমেড আমার। টমেটো সস দিয়েছিলাম 2 টেবিল মতো, দিয়ে আবার হচ্ছে যে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম।
তারপরে হচ্ছে যে ওই মশলাটা যেটা আমি ব্লেন্ড করেছিলাম, যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, ওইটা হচ্ছে যে অর্ধেক দিয়ে দিয়েছিলাম। আর এইটা দিয়েছিলাম হচ্ছে যে ওই যে জয়ত্রী, জয়ফল, তারপর কাবাব চিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ একসাথে বেটে তারপরে দিয়ে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে যে রোস্টের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে আসলে দেশি মুরগি ছিল এটা, মানে মুরগিটা অ্যাকচুয়ালি আমার মেয়ের খাবারের জন্য আনা ছিল। তো যেহেতু মানে বাইরে গিয়ে আবার কেনা মানে ঝামেলা, তো বাসায় যাচ্ছিলাম তাড়াতাড়ি রান্না করছি বলে আসলে মেয়ের খাবার নিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে দুধ দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। মানে এবারের আমি রোস্টটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে দুধ দিয়ে করছি, মানে কষাইছি আর কি দুধ দিয়ে। পরে অবশ্য পানি অ্যাড করে সেদ্ধ করে নিয়েছিলাম, বাট প্রথম দিকে কয়েকবার ধাপে ধাপে আমি হচ্ছে মশলা কষাইছি দুধ দিয়েই। দুধ দিয়ে কষালে হয় কি, আমাদের ছোটোবেলায় একটা রোস্ট খাইতাম, আমার বড় আম্মু রান্না করতেন, মানে কোরমা টাইপ, ওটা পুরো দুধ দিয়ে হতো, টক দই দুধ দিয়ে। তো ওইটার স্বাদের সাথে রোস্টের স্বাদ আর কি ফিউশন করা ট্রাই করছিলাম, তো ভালোই হয়েছিল। এবার রোস্টটা একটু অন্যরকম স্বাদ। এরপর দেখলাম টেস্ট করে যে ঝালের গুঁড়াটা মানে ঝালটা কম হয়েছে, তো আমি আবার এখানে কাঁচামরিচ বাটা দিয়েছিলাম। এবার কেন জানি সব রান্নায় আমার ঝাল কম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে যে কাঁচামরিচ 4-5টা কাঁচামরিচ বাটা দিয়েছিলাম। আর মশলা কষানোর সময় হচ্ছে যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া এগুলো দিয়েছিলাম, তো বলতে হয়তো ভুলে গেছিলাম। তো হচ্ছে যে এগুলো সব ভালো মতো মিক্স করে নিলাম। কাঁচামরিচটা দেওয়ার পর স্বাদটা আসলে একদম পারফেক্ট আসছিল। আসলে আমরা কি নানা ইউটিউবের রেসিপি দেখি, আমার সব রান্না কিন্তু ইউটিউব দেখেই শেখা, মানে সব রান্নাই, কারণ আমি কিন্তু রান্না পারিই না একদম। তারপরে হচ্ছে যে এখানে ঝোল অ্যাড করে দিয়েছিলাম। এই ঝোলের ক্ষেত্রে হচ্ছে যে আমি পানি ইউজ করছি, আর যতক্ষণ কষাইছি মনে হয় 3-4 বার কষাইছি, তো তখন আমি হচ্ছে দুধ অ্যাড করছিলাম। এরপরে হচ্ছে যে ঝোলটা অ্যাড করে দিয়ে আমি সিদ্ধ হতে দিয়েছিলাম। আসলে যা বলছিলাম যে ইউটিউবে অনেক অনেক রেসিপি দেখি, কিন্তু সব রেসিপি দেখতে দেখতে একটা আইডিয়া মাথায় আসে, মানে যে এইভাবে করতে হবে এটা আমরা বুঝে যাই, কিন্তু তারপর না আমাদের নিজস্বতা বলতে একটা কথা আছে। তো সব কিছুই আসলে ইউটিউবের রুলস মানে একদম টিপস ফলো করতে হবে এমন কোনো কথা নেই, নিজের বুদ্ধিটাও খাটাইতে হবে। যেমন অনেক কিছু আসছে, বুঝে শুনে কাজ করতে হবে, তাই না? তো যাই হোক, এই যে রোস্ট রান্না শেষ আমার। রোস্টের আউটকামটা খুব সুন্দরই আসছিল, কালার, তারপরে হচ্ছে যে সব কিছু দেখে আমার মাশাল্লাহ। তো এরপর আমি হচ্ছে যে পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, যেহেতু আবার পরের দিন রান্না করতে হবে। আর কিছু পেঁয়াজ নিয়ে আমি আবারও একটু ভেজে নিয়েছিলাম, কারণ এখানে হচ্ছে আমি কি হাঁড়ি কাবাবটা বানাচ্ছিলাম, এই জন্য আমি আসলে হাঁড়ি কাবাব কালা ভুনার ফিউশনে করি। তো এবার আমি হচ্ছে একটু অন্যভাবে করছি। এবার করছি হচ্ছে যে ওই যে পাটাপোতায় যে বিভিন্ন জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, জিরা, ধনিয়া, কাবাব চিনি, শাহি জিরা সব একসাথে বেটে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে ওই যে আদা, রসুন, পেঁয়াজ, ঝাল একসাথে বেটে নিয়েছিলাম ওইটা, তারপরে টমেটো সস, তারপরে বাদাম বাটা, এগুলো সব একসাথে মিক্স করে এবার একদম চড়াই দিয়েছিলাম। মানে এই পেঁয়াজ বেরেস্তা করে উঠায় রেখে তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে যে জিরা গুঁড়া, তারপরে হচ্ছে ঝালের গুঁড়া সব একসাথে মিক্স করে দিয়েছিলাম। প্রতিবার করে কি আমি মাংসটাকে ভেজে নিই, হ্যাঁ তেলে ভেজে নিই, তারপরে হচ্ছে যে আমি মশলাটা আলাদা কিছুতে কষাই, মানে অনেক ঝামেলা করি আর কি। মাংসটা ভালো মতো করে পানি ঝরিয়ে শুকায় ভেজে নিই, তারপরে করি। তো এবার আর তা করি না। আর এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে করেছি হাঁড়ি কাবাবটা, সরিষার তেল দিয়ে করে কোনো পানি অ্যাড করিনি, জাস্ট এভাবে হচ্ছে যে দিয়ে ঢেকে দিয়ে এভাবে সেদ্ধ হতে থাকছে।
হালকা আছে। প্রথমে যখন একটু বেশি পানি বেরিয়েছিল তখন জোরে জাল দিছি, তারপরে মাঝারি আঁচ করে দিছি। দিয়ে তারপরে যখন দেখছি যে সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে যে আমি চালটা হচ্ছে ওই ঢাকনাটা তুলে তারপরে হচ্ছে ঝোলটা টানায় নিছি। একদম ঠিক এইভাবে আসছে, মানে একটু ভাজা ভাজা হয়ে আসছে কাবাব টাইপের, তখন আমি উঠে নিয়েছি। তো এইখানে আমার মনে হচ্ছিল যে আর একটু গ্রেভির দরকার, কারণ আমাদের বাসায় সবাই একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, মানে ভুনা ভুনা। এটা একদম শুকনা হয়ে গেছিলো, তো এখানে আমি পানি ছিটা দিয়ে নিয়েছিলাম। আসলে এটা যে খাইতে কত মজা, এভাবে করেও কিন্তু খুবই মজা লাগছে। আমি ভাবছিলাম আল্লাহ মজা লাগবে কিনা, নতুনভাবে করতেছি। তো আমি একটা চ্যানেলে দেখছিলাম, মেবি আরবি কিচেন চ্যানেলে, উনি এইভাবে সব একসাথে মশলা দিয়ে করছিলেন। তো এখান থেকে আইডিয়াটা নিয়েছিলাম, কী কী মশলা দিয়েছিলাম আমি দেখি না, আমি যেভাবে যা মশলা দিই সবই দিছি। আর হচ্ছে যে এইভাবে একবারে চড়াই দিছি, কোনো কষাইও নেই, কিছু করিও নাই, একভাবে সব মেখে ঝুঁকে হাঁড়ি কাবাব বানাইছে। আমার মনে হয় এরকম হয়তো রেসিপি খুব বেশি একটা চ্যানেলে নাই, সব জায়গায় এই মাংস ভাজতে হয়, লম্বা লম্বা করে কাটতে হয়, বাট আমি এবার আমার মতো করে করছি। তো যাই হোক, আমার হাঁড়ি কাবাব রেডি। এত এত রান্না করছি কিন্তু কিছুই খাওয়া হয় নাই অ্যাকচুয়ালি, মানে খাওয়ার এনার্জি ছিল না আর কি। তো এরপরে আমি হচ্ছে যে নিয়েছিলাম স্বামী কাবাব। এবার স্বামী কাবাবে কুফা লাগছিল, মানে ভাজতে যে প্রায় আমাদের 2টা ডিমই নষ্ট হয়ে গেছিলো। ওই আরবি কিচেনে মেবি দেখছিলাম যে 2টা ডিমের সাদা অংশ দিয়ে একসাথে মেখে তারপরে ইয়ে করতে, তো এভাবে করতে যে আর কি একটু ঝামেলা হয়েছিল। পরে আবার ডিমে কোট করে নিয়ে ভাজছিলাম। তো এরপরে হচ্ছে বোরহানি বানাইতে নিয়েছিলাম। এবার পুদিনা পাতা গাছে ছিল না, 4-5টার মতো ছিল ওইটা, আর 2-3 মুঠো ধনিয়া পাতা, 20টা মতো কাঁচামরিচ, 2 প্যাকেট রাঁধুনি মশলা, বোরহানি মশলা দিয়ে ব্লেন্ড করে নিলাম ভালো মতো করে। আগে কিন্তু ওই ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে যে মশলাটা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। নিয়ে পানি অ্যাড করে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে ওই যে রসটা সেটার মধ্যে দই অ্যাড করে দিতে হবে। দইটা আগে ফাটায় নেবেন। আমি ভুল করছিলাম যে দইটা আগে ফাটায় নিই নাই। দইটা ফাটায় নিয়ে দইটা দিয়ে তারপরে হচ্ছে এখানে চিনি অ্যাড করলাম 2 কাপ মতো, মানে 2 কাপ না, সরি 1.5 কাপ, 1.5 কাপ মতো। এরপরে হচ্ছে যে গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া সবই অ্যাড করছিলাম। যদিও বোরহানি মশলা থাকে, তারপরেও না নিজেরা যদি অ্যাড করা হয় না টেস্টটা বাড়ে। তারপর এখানে মনে হয় 6 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম। 6 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম। টেস্টটা, কনসিস্টেন্সিটা না ঘন হয়। এত মজা হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হলো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া, এটা নষ্ট হয়ে গেছিলো, আমরা কেউ খাইতে পারি না। তো এখানে আমি 2 টেবিল চামচ সস দিয়েছিলাম, 2 টেবিল না 4 টেবিল হবে, 4 টেবিল চামচ সস দিয়েছিলাম। তো 4 টেবিল চামচ সস দিয়ে এটা ভালো মতো নেড়ে, এটা আমি ওই যে এগ বিটার কাটা আছে, যেহেতু আমার কাছে হুইস্ক ছিল না, তো আমি এগ বিটার কাটা দিয়ে নাড়ছিলাম। ওইখানে হচ্ছে যে 1 প্যাকেটে যে ফার্ম ফ্রেশ স্টিম মিল্কটা ওইটা দিয়েছিলাম। ওই দুধটা দিলে না মানে খাইতে অনেক টেস্ট হয় আর কি। এখানে আপনারা চাইলে হচ্ছে যে আমার এখানে 2 লিটার হচ্ছে যে ইয়ে হয়েছিল বোরহানি, আপনারা চাইলে 2 কেজি দই ইউজ করতে পারেন, সাথে হাফ কাপ দুধ ইউজ করতে পারেন, বাট আমি এভাবেই করছি, আমার ভালো লাগে এভাবে করতে, স্বাদ হয়। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা আমার রুমটুম গুছায় সুন্দর করে পরিপাটি করে রাখছিলাম। সকালবেলা আমি আসলে ওই দিন সারা রাত ঘুমাইনি, কাজে কামে ব্যস্ত ছিলাম, এত কাজ করছি, রান্না করছি, বাট কিছুই খাই না। ঈদের দিনও না, ঈদের পরের দিনও না, মানে খাওয়ার মতো এনার্জি ছিল না। ঈদের দিন সকালবেলা, এটা হচ্ছে সবাই যখন মসজিদে ঈদের নামাজ পড়তে যাচ্ছিল তখনকার ভিডিও এটা, যে সবাই নামাজ পড়তে যাচ্ছে, যে গরু বাঁধা আছে, সকালটা অনেক সুন্দর লাগছিল। ভোরে আসলে সেভাবে খুব একটা ওঠা হয় না। আর এইটা ছিল আমাদের 2 দিনের অতিথি, আমার ভাই একটা বিড়াল আনছিলাম, কোথায় যেন হারায় গেছে,
খুবই বাচ্চা একটা, কি সুন্দর, আমি যদিও বা বিড়াল পছন্দ করি না, তারপর খুবই ভালো একটা কিউট বিড়াল ছিল। তারপর নিচে এসে জানালা দিয়ে দেখছিলাম যে গরু জবাইয়ের দৃশ্য, সবাই গরু জবাই দিচ্ছে আর কি। এলাকায় এরকম 4-5টা গরু জবাই হয়েছে, সবাই মিলে আর কি, সবাই সবাইকে হেল্প করছিল গরু জবাই দিতে। তো এগুলো দেখছিলাম, আসলে না খুব কষ্ট লাগে যখন ওই মানে প্রাণীটার এই যে যেভাবে শক্ত করে ধরে, ওই দৃশ্যটা দেখলে না আমারই চোখ দিয়ে পানি বের হয়ে আসছিল। তো এরপর হচ্ছে যে আমি যাই পোলাও রান্না করতে। এবার হচ্ছে পোলাওটা আমি ভেজে রান্না করে নেই, ঘিয়ের মধ্যে বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে একসাথে একটু হালকা ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে 2 টেবিল চামচ দুধ হচ্ছে 1 লিটার পানিতে, সরি 1 লিটার না, এখানে ছিল চাল 1/2 কেজি মতো, তো হ্যাঁ 1 লিটার পানিতে গুলে নিয়ে তারপরে হচ্ছে যে চুলায় দিয়ে পোলাও রান্না করছিলাম টকবক করে ফুটে উঠলে। আর এটা ছিল আমার মেয়ের ড্রেস আপের ভিডিও। আমার মেয়ের ঈদের ড্রেস আপ, এটা ওর মামা কিনে দিয়েছিল, সে ভীষণ খুশি নতুন জামা পেয়ে। তো এরপর মাংস আসলো ঈদের দিন, আর আমি চলে গেলাম মাংস রান্না করতে। তো এবার হচ্ছে একটু অন্যরকম করে মাংস রান্না করছিলাম। আগে মশলাটা কষাই নিছি পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে হচ্ছে যে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে বাদাম বাটা, পোস্তদানা বাটা ছিল আর কি, ওইগুলো দিয়েছি, জয়ফল জয়ত্রী, সরিষার তেলে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি আসলে আস্ত জিরা দিয়ে দিয়েছিলাম, গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সব দিয়ে তারপরে এই যে এই মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংস দিয়েছিলাম। তো মাংস এবার ভালোই স্বাদ হয়েছিল। প্রতিবার না হয় মশলা বেশি হয় না কম হয়, তো এবার পরিমাণ মতো ছিল আর কি। আমার মানে রান্না করতে গেলে বেশিরভাগই আমার মশলা বেশি হয় যে কোনো রান্না করতে গেলে, তো এবার অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো হয়েছিল। এই যে ভালো মতো কষাইছি, মনে হয় 2 বার কষাইছিলাম, বাট আমার মনে হয় না কষায় যদি একবারেই ওই যে সব মশলা মেখে ছেঁকে মাংসের সাথে রান্না করতাম, এটাই হয়তো বেটার হইতো। তো যাই হোক, এক এক সময় এক একভাবে ট্রাই করা উচিত আসলে, মানে করে দেখা উচিত কোনটায় কোন স্বাদটা বেশি ভালো হয়। আসলে কি অনেক সময় দেখা যায় কি হলুদের গুঁড়ার হচ্ছে মানে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, তো এই জন্যই মূলত কষায় না। তো এবার ওই যে মাংস দিয়ে কষায় তারপর ঢেকে দিয়েছিলাম, কোনো পানি ইউজ করতে হয়নি, মাংস থেকে অ্যাকচুয়ালি পানি ছেড়ে দিছিল, আর ওই পানিতেই হচ্ছে মাংস সেদ্ধ হয়েছে। বারবার ঢেকে দিয়েছিলাম, ওই পানিতেই মাংস সেদ্ধ হয়ে গিয়েছিল। তো ঈদের দিন আসলে এই করে করে দিন পার করছি, রান্না বান্না সবকিছু মিলায়ে। তো এরপরে হচ্ছে যে আমি আবার একটু লবণ বেশি হয়ে গেছিল মনে হয়, তো এই জন্য আমি আবার টমেটো কেটে দিছিলাম। আমার কাছে লবণটা বেশি লাগছিল, কিন্তু আমার মায়ের কাছে মনে হয়েছিল যে না ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে যে রাত্রি 9টা দিকে মেহেদি দিতে বসছিলাম। আমাদের পাশে একটা মেয়ে আছে, ও দিয়ে দেয় খুব সুন্দর করে মেহেদি। তো এটা ছিল এদের 3য় দিন, মানে আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে নিয়েছিলাম, যেহেতু আমার মামি আর মামাতো ভাই আসার কথা ছিল, তো ওরা আসছিল। তো এই জন্য হচ্ছে যে প্রথমে আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে যে ওই যে পোস্ত বাটা, তারপরে বাদাম বাটা ছিল বেঁচে, ওইগুলা সব একসাথে মিক্স করে নিয়েছিলাম। টক দই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে, ঝালের গুঁড়া সব দিয়ে আর কি একসাথে মিক্স করে নিয়েছিলাম। আগে মশলাটা মিক্স করে নিলে হয় কি মাংসের সাথে খুব ভালো মতো মেশে, কিন্তু যদি মাংস দিয়ে তারপরে মশলাগুলো দেওয়া হয় তাহলে ওইভাবে আর কি মানে মাংসের ভিতরে ঢুকে না। আর বেশি ভালো হয় হচ্ছে যে আপনি যদি মাংসটা লবণ পানিতে 1 ঘন্টা মতো ভিজায় রাখেন,
তাহলে ভালো হয়। আর পেঁপে বাটা ইউজ করলে একদম মাংসটা সফট। আমার কাছে আজকে পেঁপে ছিল না, তো আমি দিনে তারপরও সফট হয়েছে ভালোই মাশাআল্লাহ। তো একদম সফট খেতে চাইলে পেঁপে বাটাটা ইউজ মাস্ট করতে হবে। এখানে আমি পেঁয়াজ ব্রেস্টটা দিয়েছিলাম লাস্টের দিকে। আগে হচ্ছে যে সব গুঁড়ো মশলা আর ওই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছিলাম, আর লবণ দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে টক দই, চিনি সবাইকে দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আমার মেহেদির 12টা বেজে গেছে। যেহেতু মেহেদিটা দিয়ে আর কি কিছু মানে একদিন 24 ঘন্টা মতো হাতে পানি লাগানো যায় না আর কি, তাহলে রংটা ভালো হয়। বাট আমার সেই সুযোগ হয়নি, কারণ যেহেতু বাচ্চা আছে, তো বাচ্চার জন্য হলেও আমাকে পানি লাগাইতেই হবে হাতে। বাচ্চার খাওয়া দাওয়া, বাচ্চাকে গোসল করায় যদিও আমার আম্মুই সবই, তারপরও আসলে লাগে। তো এরপর আমি মাংস দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম, যাতে মাংসের ভিতরে আর কি ভালো মতো ঢুকে মশলাগুলা। এটা মনে হয় আমি 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম। আসলে আজকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আমার কাচ্চিটা ইদানিং বেশ ভালোই হচ্ছে। আমি অবশ্য কোর্স করছিলাম, তারপরও তার আগে অ্যাকচুয়ালি করতাম, এতটা ভালো হইতো না। আর বিশেষ করে এক্সপেরিমেন্ট করতে করতে, যতই আমি কোর্স করি না কেন, আপনি কোর্স করেন না কেন, এক্সপেরিমেন্টটাই আপনাকে একটা ভালো আউটকাম দিবে। তো এটা হচ্ছে যে আলু ভেজে নিছিলাম, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করতে নিছিলাম। আলুতে আসলে কালারটা ওই জন্য আসছে কারণ আমি কালার মিশাইছি। ওখানে হচ্ছে যে ওই যে কি বলে, রেড ফুড কালার থাকলে তো দিতে পারেন, এছাড়া আমি জাফরান কালার পাওয়া যায় না, ওইটা দিছিলাম। তারপরে মাংসের মিশ্রণের সাথে আমি হচ্ছে ঘি আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়েছিলাম অল্প একটু। ঘিটা দিলে হয় কি, মানে মাংসের স্বাদটা ভালো হয়। আমি কিন্তু আজকে কোনো প্রকার তেল ইউজ করি নাই, খালি ওই পেঁয়াজ বেরেস্তা আর আলু ভাজতে তেল ইউজ করছি। এছাড়া আমি মাংসে পুরোটাই হচ্ছে ঘি দিছি। ঘি দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখছি আরও মনে হয় 1/2 ঘন্টা মতো। তাহলে ঘি দিলে না মানে এত সুন্দর টেস্ট হয়। আপনার কাছে যতটুকু ঘি থাকবে, আমার কাছে কিন্তু আজকে বেশি ঘি ছিল না, অল্পই ছিল। তো আপনি কখনোই বিরিয়ানিতে, বিশেষ করে কাচ্চিতে তেল ইউজ করবেন না, হচ্ছে ঘি ইউজ করবেন, তাহলে একটা ভালো টেস্ট আসবে। তারপর আমি ডেকোরেশন করে দিচ্ছিলাম আলু দিয়ে, ভাজা আলু। তো আলু এখানে আসলে আপনার ইচ্ছা মতো যেমন খেতে পছন্দ করেন, যতটুকু খেতে পছন্দ করেন। আমি এখানে 1 কেজিতে মনে হয় 3টা আলু নিয়েছিলাম, 2টা ছিল মাঝারি সাইজের আর একটা বড় সাইজের। আর এখানে নিয়েছিলাম 7-8টা কাঁচামরিচ, তারপরে কিশমিশ, আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম। আসলে যার যার পছন্দ মতো সে সেরকম ডেকোরেশন করে। অনেকে হচ্ছে যে আলু বোখরা দেয়, আলু বোখরা আমিও দিই, কিন্তু আমার কাছে আসলে ছিল না। তারপর হচ্ছে যে আমি 2 টেবিল না 4-5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম মাওয়ার বদলে। আর হচ্ছে এরপরে চিনি দিয়েছিলাম 3-4 টেবিল চামচ। আসলে কি বিরিয়ানিতে না, আপনি যে কোনো বিরিয়ানি রান্না করেন না কেন, চিনি না দিলে কিন্তু পারফেক্ট যে অ্যাকচুয়ালি যে স্বাদটা সেটা আসবে না। তো এরপর আমি হচ্ছে যে কয়লা পোড়ায় নিয়েছিলাম, মানে সরি ঝলসায় নিয়েছিলাম আগুনে। আর তার উপরে হচ্ছে যে ফয়েল পেপারের ভিতরে মুড়ে ওভাবে মাংসের মাঝখানে রেখে তারপরে ঘি দিয়ে দিয়েছিলাম কয়লার উপরে, স্মেলটা আসার জন্য। ঢাকনা দিয়ে দিলে একটা ধোঁয়া আসে, বারবিকিউ টাইপের একটা স্মেল হয় আর কি, এটার জন্য। তো এরপর হচ্ছে যে এখানে আমি 2 লিটার মতো পানি নিয়েছিলাম প্যানে। পানি নিয়ে এটার মধ্যে গরম মশলা আর দিয়ে যখন পানিটা ফুটতে শুরু করছে, তখন চাল দিয়ে জাস্ট 3-4 মিনিট ফুটায় নিছি। চালটা দিয়ে যখন পানিটা টকবক করে ফুটে উঠছে আর কি, তারপর দিয়ে চালটা নামায় মাংসের পর বসায় দিয়ে ফয়েল পেপার দিয়ে পুরো মুখটা মুড়ে চুলায় বসায় দিছি 45 মিনিট মতো।
আর তারপর হচ্ছে এটা ফাইনাল লুক। মাঝে হচ্ছে মাংস নাড়ার ছবিটা ছিল, মানে ভিডিও ক্লিপটা ছিল, ওইটা ছিল আসলে আমি গরু মাংস রান্না করছিলাম তাই। যাই হোক, এটা হচ্ছে যে ফাইনাল লুক। আমি খুবই সন্তুষ্ট ফাইনাল লুকটা। এক্সট্রা পানি ছিল না, তারপরে চাল মানে সরি ভাতগুলো ঝরঝরা ছিল, তারপরে হচ্ছে অতিরিক্ত মশলাও হয়নি। তো সব মিলে একটা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি হয়েছিল। এবার খুব সুন্দর হচ্ছে যে বিরিয়ানিটা সবাই খেয়ে ভীষণ 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 প্রশংসা করছে। তো এটাই হচ্ছে মানে আমার এবারের ঈদের শেষ রান্না ছিল, মানে ঈদ উপলক্ষে আর কি। মানে এবার ঈদে আমি রান্না করতে করতে মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছি। রান্না করতে করতে মানে একবার মাথা ঘোরাচ্ছে, একবার বমি আসতেছে, তাই নিয়েও সব কিছু সামলে ঈদের 3টা দিনই রান্না করে কাটছে আসলে। মানে একটা দিনও রেস্ট পাই নাই, এত টাফ ঈদ গেছে এবার আমার। আমি মানে বলে বোঝাতে পারবো না, এরকম যে একটা মিনিটও রেস্ট পাই নাই, অথবা রাত্রির 10টা-11টার দিকে ঘুম দিছি এরকম। তো কখনো আবার রাতে বাচ্চা ঘুমায় নাই, এরকমও হয়েছে যে রাত মানে ঈদের আগের দিন তো পুরো রাত না ঘুমায়ে কাটাইছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করতে পারছি আল্লাহর রহমতে। যেহেতু এবার আমার বাবা হজে ছিলেন, তো মাংস বন্টন থেকে শুরু করে সব কাজই হচ্ছে যে নিজে করতে হয়েছে। আমার বাবা অনেক কাজই করেন, তো এবার আসলে বাবার না থাকার মানে বাবার অনুপস্থিতিটা, বাবার দায়িত্বগুলা ফিল করতে পারছি। বাবাকে খুব মিস করছি এবার ঈদে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, মানে বাপিকে অনেক 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 মিস করছি। তো এখানে বিরিয়ানি বাটছিলাম, আমার মামি আসছিলেন, ছোট মামি, তাদের জন্য বিরিয়ানি মাংস রান্না করছিলাম তাদেরই জন্য। তো এই ছিল আমার ঈদের ব্লগ। সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।